বাবরি মসজিদ ভাঙার ঘটনায় এলকে আদভানি সহ সব আসামি খালাস। হামলা পূর্ব পরিকল্পিত ছিল না বললেন আদালত। আপিল করবে মুসলিম বোর্ড। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আবারও সংশয় উস্কে দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম টিভি বিতর্কে জো বাইডেনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়। দলিত নারীর ধর্ষণ নিয়ে উত্তাল ভারত। ক্ষোভের কেন্দ্রে পুলিশ। পরিবারকে দূরে রেখে জোর করে মাঝরাতে পোড়ানো হয় তরুণীর মরদেহ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাজ। অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের একটি আদালত। লখনৌর বিশেষ একটি আদালতের রায়ে বলা হয়, মসজিদ ধ্বংসের ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। এতে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এলকে আদভানি সহ নেতাদের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এই রায়কে বিজয় বলে দাবি করছে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা। তবে মুসলিম ল বোর্ড বলছে আপিল করবে তারা। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের দাবিতে সমাবেশ চলছিল লালকৃষ্ণ আদভানির নেতৃত্বে। সেখান থেকে হঠাৎই হাতুড়ি শাবল নিয়ে হামলা মসজিদে। গুড়িয়ে দেয়া হয় 500 বছরের পুরনো স্থাপনা। ওই ঘটনায় ছড়িয়ে পড়া দাঙ্গায় প্রাণ যায় অন্তত 3000 মানুষের। মসজিদ ধ্বংসের ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানির জন্য চার্জশিট দেওয়া হয় বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য আদভানি, মুরলী মনোহর যোশী সহ 49 জনের বিরুদ্ধে। 28 বছর পরে বুধবারের রায়ে খালাস দেয়া হলো সব অভিযুক্তকে। 2300 পৃষ্ঠার রায়ে বলা হয়, উন্মত্ত জনতা আকস্মিক হামলা চালায়। মসজিদ ধ্বংসে পূর্ব পরিকল্পনা বা নেতাদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। উল্টো হামলা ঠেকানোর চেষ্টা করেছিলেন আদভানিরা। হামলার সময়ের যে ভিডিও ফুটেজ আছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। আদালতে যেসব নথি উপস্থাপন করা হয় সেগুলোর উৎস নিশ্চিত নয়। ঘটনাস্থলে অন্তত 25 নেতা উপস্থিত ছিলেন যারা এই ঘটনার প্রতিরোধের চেষ্টা করেছিল। দায়মুক্তি দেয়া হয়েছে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদকেও। রায়ে স্বাভাবিকভাবেই আনন্দের বন্যা বইছে কট্টরপন্থী হিন্দু শিবিরে। অনেকদিন পর এমন খুশির খবর শুনলাম। বিশেষ সিবিআই আদালতের রায়কে স্বাগত জানাই। রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার ও বিজেপির বিশ্বাস ও আস্থার জয় হলো। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের দাবি, এ রায়ে ন্যায় বিচার হয়নি। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের তরফ থেকে আপিল করার দাবি তাদের। অযোধ্যার মুসলিম নেতারা বলছেন, রায় হয়েছে রাজনৈতিক বিবেচনায়। পুরোপুরি ভুলে ভরা রায়। তথ্য প্রমাণের ভিত্তিতে এই রায় হয়নি, এমনকি আইনের ভিত্তিতেও না। দেশের বিচার বিভাগের পরিপন্থী এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। 1 বছরের ব্যবধানে বাবরি মসজিদ নিয়ে 2টি রায় গেল কট্টর হিন্দুত্ববাদীদের পক্ষে। সুপ্রিম কোর্টের গত নভেম্বরের রায় অনুসারে এরই মধ্যে রাম মন্দির তৈরির কাজও শুরু হয়ে গেছে মসজিদের জমিতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আবারও সংশয় উস্কে দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সাথে টিভি বিতর্কে নির্বাচনে কারচুপির শঙ্কার কথা জানান তিনি। এমনকি জালিয়াতি ঠেকাতে সমর্থকদের ভোট কেন্দ্রে সতর্ক অবস্থান নেয়ারও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে বাইডেনের দাবি, ট্রাম্প ফলাফল মানবেন কি মানবেন না তাতে কোনো কিছুই যায় আসে না, ভোটারদের রায়ই চূড়ান্ত। বিতর্ক তো নয়, যেন বারুদে ঠাসা 90 মিনিটের রেসলিং ম্যাচ। ক্লিভল্যান্ডের মঞ্চে প্রথম মুখোমুখি বিতর্কের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ট্রাম্প। রীতি ভেঙে বারবার বাধা দেন বাইডেনের বক্তব্যে। দুপক্ষ থেকেই চলে ব্যক্তিগত আক্রমণ। রাজনীতি, অর্থনীতি, বর্ণবাদ সহ নানা বিষয়ে কথা হলেও বেশি উত্তেজনা ছড়ায় নির্বাচনের স্বচ্ছতা ইস্যুতে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই নজিরবিহীন জালিয়াতির শঙ্কা জানান ট্রাম্প। ব্যালট পেপার নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন, কেননা ডেমোক্র্যাট পরিচালিত রাজ্যগুলোয় মেইল ইন ভোটের মাধ্যমে জালিয়াতির চেষ্টা চালানো হচ্ছে। সমর্থকদের বলবো, কেন্দ্রে গিয়ে সতর্ক অবস্থান নিন, ভোট গণনার সময়ও নজর রাখুন। বাইডেন মনে করেন জনতার রায়ই চূড়ান্ত। ট্রাম্পের ফল মানা না মানায় কিছুই পরিবর্তন হবে না। ভোটদান থেকে বিরত রাখার জন্যই মানুষকে নানাভাবে ভয় দেখাচ্ছেন ট্রাম্প। কিন্তু আমি বলবো, যেভাবে পারেন ভোট দিন। কেন্দ্রে যেতে না পারলে মেইলে ভোট দিন।
ট্রাম্প মানুক আর না মানুক, পরিবর্তনটা আপনাকে আনতে হবে। স্বাভাবিকভাবেই উঠে করোনা মহামারী প্রসঙ্গ। বাইডেন ব্যর্থতার অভিযোগ তুললেও ট্রাম্প দায় চাপান চীনের উপর। ফেব্রুয়ারিতেই ট্রাম্প জানতেন কতটা ভয়াবহ আকার নিতে যাচ্ছে মহামারী। প্রাণঘাতী জেনেও তিনি কি করেছেন? ভীতি ছড়াবে এই যুক্তিতে তিনি সতর্ক বার্তা দেননি। এটা খুবই ফালতু অজুহাত। যখন প্রশাসন মহামারীর বিস্তার বিরোধে সীমান্ত বন্ধ ঘোষণা করলো, আপনারাই বললেন বর্ণবাদী চীন বিরোধী আচরণ করছে, কিন্তু এ পদক্ষেপের কারণেই লাখো প্রাণ বেঁচেছে। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ, বর্ণবাদ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিতর্কে জড়ান দুই প্রার্থী। কথার লড়াই থামাতে প্রায়ই হিমশিম খেতে হয়েছে সঞ্চালক ক্রিস ওয়েলসকে। ট্রাম্প বেশি কথা বললেও জরিপ বলছে প্রথম বিতর্কে জয়ী জো বাইডেনই। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 1960 সালে প্রথম টিভি বিতর্কে মুখোমুখি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা। এরপর থেকে এই দেশটির নির্বাচনের অবিচ্ছেদ্য অংশ এই বিতর্ক। ধারণা করা হয় ভোটারদের প্রভাবিত করতে বড় ভূমিকা রাখে এই বিতর্ক আয়োজন। ইতিহাস বলছে টিভি বিতর্ক দেখেই প্রার্থীর দক্ষতা যাচাই করেন অনেক মার্কিনী। তাই বিতর্কে বাজিমাত করতে পারলে সহজ হয়ে যায় অনেক হিসাব নিকাশ। মার্কিন রাজনীতির অনেক কিছুই বদলে দিয়েছিল 1960 সালের প্রেসিডেন্ট নির্বাচন। সেবারই প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হন দুই প্রার্থী, রিচার্ড নিক্সন আর জন এফ কেনেডি। সরাসরি ওই বিতর্কে সুদর্শন কেনেডির কাছে ধরাশয়ী হন ঝানু রাজনীতিবিদ নিক্সন। তখন থেকেই মার্কিন নির্বাচনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে টেলিভিশন বিতর্ক। বিতর্কের পারফরমেন্সই হয়ে ওঠে অনেক প্রার্থীর ভাগ্যের নিয়ন্ত্রক। নিজ নিজ ইশতেহারের বাইরে অর্থনীতি, পররাষ্ট্রনীতি সবকিছু নিয়ে বিতর্ক করেন প্রার্থীরা। জরিপ বলছে বিতর্কে প্রার্থীদের বাচনভঙ্গি, উপস্থাপনা, উপস্থিত বুদ্ধি, এমনকি রুচিরও বিবেচনা করেন ভোটাররা, যার প্রমাণ উঠে আসে 1976 সালের নির্বাচনে। বিতর্কে সোভিয়েত ইউনিয়ন নিয়ে ভুল তথ্য উপস্থাপনের খেসারত দিতে হয় জেরাল্ড ফোর্ডকে। জরিপে পিছিয়ে থেকেও নির্বাচনে সহজ জয় পান ডেমোক্র্যাট জিমি কার্টার। সেই জিমি কার্টারই পরের নির্বাচনে রোনাল্ড রিগানের সাথে পেরে ওঠেননি। ক্যামেরার সামনে সাবলীল উপস্থাপনার কারণে জনগণের মন জয় করে নেন রিপাবলিকান প্রার্থী হলিউড অভিনেতা রোনাল্ড রিগান। নির্বাচনী ফলাফল নির্ধারণে টিভি বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 1992 সালের নির্বাচনেও। বিতর্কে জর্জ ডব্লিউ বুশের ঘড়ি দেখার বিষয়টি কাল হয়ে দাঁড়ায় রিপাবলিকানদের জন্য। নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ 2008 সালের টেলিভিশন বিতর্ক। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসা কৃষ্ণাঙ্গ প্রার্থী বারাক ওবামা বাজিমাত করেন কথার লড়াইয়ে। অবশ্য বিতর্কের পারফরমেন্স যে সবসময় ভোটের ফলাফল ঠিক করে দেয় তাও নয়। সবশেষ নির্বাচনে টিভি বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক ভালো করেও নির্বাচনে হারেন হিলারি ক্লিন্টন। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি 10,11,000 ছাড়ালো। 24 ঘন্টায় মারা গেছেন আরও 6,000-এর বেশি মানুষ। নতুনভাবে 2,83,000 সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত 3,38,00,000-এর বেশি। দিনের হিসেবে মৃত্যু আর সংক্রমণ শনাক্তে শীর্ষে এখনও ভারত। মঙ্গলবার দেশটিতে মারা গেছেন 1100-র বেশি মানুষ। মোট প্রাণহানি 97,500। দেশটিতে মোট সংক্রমিত 62 লাখের ওপর। এদিন হাজারের মতো মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি 2,10,000-এর বেশি। এদিকে ব্রাজিলের 850 মৃত্যুতে 1,83,000 ছাড়িয়েছে মোট প্রাণহানির সংখ্যা। আবারও ধর্ষণকাণ্ডে আলোচিত ভারত। ধর্ষিতা দলিত তরুণীর মৃত্যুর পর পুলিশ গোপনে তাকে দাহ করায় বিক্ষুব্ধ গোটা দেশ। গণধর্ষণের পর নির্মম নির্যাতনের শিকার ওই তরুণী মারা যান মঙ্গলবার। এরপর মধ্যরাতে পরিবারের সদস্যদের তালাবদ্ধ রেখে তাদের অনুপস্থিতিতেই নিহত তরুণীকে দাহ করে পুলিশ। এই আহাজারি, গণধর্ষণ আর নির্মম নির্যাতনে নিহত মেয়েকে শেষ দেখার সুযোগ না পাওয়া মায়ের। নিহত ভুক্তভোগীকে দাহ করার সুযোগটুকুও পাননি পরিবারের সদস্যরা। মেয়েকে কনের সাজে সাজিয়ে বিদায় দেওয়ার স্বপ্ন দেখেছিলাম, অথচ শেষকৃত্যটাই হলো না। ওকে শেষবারের মতো বাড়িতে নিতে চেয়েছিলাম।
উত্তরপ্রদেশের হাতসাজে ধর্ষণের পর ২০ বছর বয়সী ওই তরুণীর জিভ কেটে নেয় ধর্ষকরা। ২ সপ্তাহ দিল্লির একটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াইয়ের পর মঙ্গলবার হার মানেন তিনি, কিন্তু লাশ বাড়িতে নিতে দেয়নি পুলিশ। পরিবারকে দূরে রেখে কড়া পাহারায় পুলিশই রাত ২:৩০টার সময় তাকে দাহ করে। দেশে রাবণের শাসন চলছে। বাচ্চা মেয়েটা শেষকৃত্যও হয়নি, তাকে পুড়িয়ে দায় সেরেছে পুলিশ। তার বাবা মাকে সুযোগও দেয়নি মেয়েকে শেষবার জড়িয়ে ধরে একবার কাদার। এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের বিরোধী রাজনীতিকরা। অভিযোগ উঠেছে দলিত বলেই অবহেলার শিকার ধর্ষিতা তরুণী। গ্রেফতার ৪ জনের ফাঁসির দাবিতে বিক্ষোভ ছড়িয়েছে ভারত জুড়ে। শুধু উত্তরপ্রদেশ নয়, এ ঘটনায় পুরো দেশ ক্ষুব্ধ। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী এ ঘটনায় যত নিরুত্তর থাকবেন পরিস্থিতি তত জটিল হবে। ভুক্তভোগীর পরিবারের ন্যায় বিচারের দাবি আদায়ে আমরাও পাশে আছি। চাপের মুখে দ্রুততম সময়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নুজহাত কামাল, যমুনা নিউজ। বৈরুতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মিথ্যাচার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এই দাবি করেছেন লেবাননের সশস্ত্র সংগঠনটির প্রধান হাসান নাসেরাল্লাহ। তার দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের জনগণকে প্ররোচিত করার চেষ্টা করছে ইসরায়েল। নেতানিয়াহু যে স্থানে কথা বলেছেন সেখানে গণমাধ্যমকে পর্যবেক্ষণের আহ্বান জানাবো। তাহলেই প্রমাণিত হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিথ্যে বলেছেন। বৈরুত বন্দরে আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালিত হচ্ছে না। চলমান সীমান্ত সহিংসতায় আজারবাইজানের ৭৯০ জনের মৃত্যুর দাবি জানালো আর্মেনিয়া। দেশটির দাবি, ধ্বংস করা হয়েছে শতাধিক যুদ্ধযান ও ১০০-র মতো ড্রোন। মঙ্গলবার আর্মেনিয়া জানিয়েছে ১৩৭টি যুদ্ধযানের পাশাপাশি ৭২টি ড্রোন, ৭টি হেলিকপ্টার আর একটি বিমান ভূপাতিত করা হয়েছে আজারবাইজানের। লড়াইয়ে আর্মেনিয়ার ক্ষয়ক্ষতির দাবি করলেও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি মুসলিম প্রতিবেশী রাষ্ট্রটি। এদিকে আজারবাইজানের পক্ষে সিরীয় যোদ্ধা মোতায়েনের তথ্য অস্বীকার করেছে তুরস্ক। তুরস্ক ও রাশিয়ার কারণেই সমাধান হচ্ছে না আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার দীর্ঘদিনের সংঘাতের। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, আঞ্চলিক আধিপত্য জিয়ে রাখতে সংঘাতময় অঞ্চল নিয়ে সমাধানে আগ্রহী হচ্ছে না প্রতিবেশী দেশগুলো, বরং উল্টো আগুনে ঘি ঢালছে তারা। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে ৩ দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত চলছে নাগর্নো কারাবাখ এলাকা নিয়ে। তবে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে তুরস্ক এবং রাশিয়ার ভূমিকা। সংঘাতময় এলাকায় শান্তি প্রতিষ্ঠায় একসময় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্কিন নিরাপত্তা বিশ্লেষক বলছেন, আঞ্চলিক রাজনৈতিক কুটচালের কারণে কোনো সমাধান আসছে না এই সংঘাতের। এজন্য দায়ী করা হচ্ছে তুরস্ক এবং রাশিয়ার পক্ষপাতমূলক আচরণকে। যদিও মস্কোর দাবি, আঙ্কারার সাথে এ নিয়ে আলোচনা চলছে। যা ঘটছে তা কখনোই প্রত্যাশিত নয়, কিন্তু আঞ্চলিক রাজনীতির কারণেই বারবার সংঘাতে জড়াচ্ছে দেশ দুটি। ৯০-এর দশকে যখন যুদ্ধবিরতি হলো, তখনই স্থায়ী সমাধান করা উচিত ছিল, কিন্তু আর্মেনিয়াকে রাশিয়া আর আজারবাইজানকে তুরস্কের সমর্থনের কারণে এই উত্তেজনা বাড়ছে। রোববার থেকে ফের শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে এখনো কঠোর অবস্থানে দুই দেশই। চলছে পাল্টাপাল্টি দোষারোপ। আজারবাইজান সেনাবাহিনীর আগ্রাসী আচরণের কারণেই বারবার সংঘাত হচ্ছে, কারণ তারা অস্ত্র, অর্থ, সামরিক শক্তি নিয়ে কিছুই মনে করছে না। কারণ সব দিচ্ছে তুরস্ক। আজারবাইজান কখনোই চায় না শান্তি প্রতিষ্ঠিত হোক এই অঞ্চলটিতে। ১০ লাখ মানুষ যে তাদের কারণে অঞ্চলটি থেকে বাস্তুচ্যুত হয়েছে, তারা তা মনেই করছে না। বরং আজারবাইজানের ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণে ব্যস্ত তারা। প্রতিনিয়ত আন্তর্জাতিক আইন অমান্য করছে আর্মেনিয়া। আজারবাইজান সেখানে যুদ্ধ নয়, তাদের প্রতিহত করার চেষ্টা করছে। ১৯৯৪ সালে নানা মহলের উদ্যোগে যুদ্ধবিরতি হলেও পরবর্তীতে কয়েক দফায় সংঘাতে জড়িয়েছে দুই দেশের সেনারা। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে, সামরিক শক্তির দিক থেকে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে আজারবাইজানের অবস্থান ৬৪তম আর আর্মেনিয়ার অবস্থান ১১১। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।